মহেশবাবু, বয়স ৩৮। ৪ বছর হল তার সঙ্গিনী পরে পাড়ি দিয়েছে। ৩টে ছেলে। ছেলেরা নিজেদের কাজে কর্মে ব্যস্ত। বড় ছেলে ছাড়া কেউ বিয়ে করেনি। কাজের লোকজন বাড়ির কাজ করে। মহেশবাবুর কামশক্তি থাকলেও তার কোনো উপায় নেই। চায়ের আড্ডায় আর মদের দোকানে তার দিন কাটে। মহেশবাবুর বাড়িটা রাস্তার ধারে। রাস্তার আশেপাশে বলতে একটু দূরে দূরে অন্য সব বাড়ি। সব মিলিয়ে বলা যায় যে তিনি নিরিগুলি জায়গা থাকেন। একদিন সকালের দিকে এক যুবতী মেয়েকে দেখে মহেশবাবুর কামদেবতা যেন হাতছানি দিয়ে ডাক দিল। মেয়েটি তার চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মেয়েটির পরনে শার্ট, স্কার্ট, উড়ু। এ তো চকচক করছে যে পাগল করে দেওয়ার মতো। হাঁসের ডিমের মতো মুখটা বুকে যেন ডাসা আপেল বসানো আছে। পাছাটা বেশ সুন্দর আহ্বান করতেছে। মেয়েটি তার নিজের গন্তব্যে চলে গেল। এদিকে মহেশবাবু মনে মনে ভাবল, ছি, এই মেয়েকে নিয়ে আমি একই ভাবলাম। সেদিন রাতে মহেশবাবু ঠিকমতো ঘুমাতে পারল না। তার স্ত্রী গত হয়ে যাবার পর আজ তার প্রথমবারের মতো মনে হল যে একটা সঙ্গী দরকার। পরদিন সকালে এই অজানা আকর্ষণ তাকে রাস্তার দিকে টানছে। মহেশবাবু বাড়িতে থাকতে না পেরে রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মেয়েটিকে দেখতে পেল। বন্ধুরা, সেই মেয়েটি হলাম আমি। আমাকে আসতে দেখে মহেশবাবুর কৌতূহল লাগল যে কিছু একটা বলবে। যেই আমি তার কাছাকাছি আসলাম অমনি বলতে শুরু করল, এই যে নিবেদিতা, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম শ্রাবন্তী রানী। বাড়িতে সবাই রানী বলে ডাকে। মহেশবাবু বলল, তোমার মা কি বলে ডাকে? আমি মন খারাপ করেও মাথা নিচু করে বললাম, আমার মা নেই। মহেশবাবু বলল, আহ ভগবান, তা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি। এই বলে আমি কোমর দোলাতে দোলাতে চলে গেলাম। আমি মহেশবাবুর মেয়ের বয়সের, তাই তিনি কি বলবে আর কি করবে ভেবে পাচ্ছে না। এমনভাবে প্রতিদিন টুকিটাকি কথাবার্তা চলতে লাগল। বেশ কয়েক মাস পার হয়ে গেল। মহেশবাবু দেখল আজ তার বাড়িতে কেউ নেই, তাই তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতে থাকল। সেই অপেক্ষার সময়টা খুব নিকটে আসলো। আমি ঠিক তার পাশে দিয়ে হেঁটে যেতে মহেশবাবু বলল, ওহে মহারানী, আজ আমার বাড়িতে একবার এসো তো, কথা আছে। আমি বললাম, আমার দিদি কি বাড়িতে আছে? বাবু বলল, হ্যাঁ, বৌমা তো আছেই। আমি বললাম, আচ্ছা, যাব একবার। উনি বলল, না না, এখনই আমার সাথে চলো। তার এই কথাতে আমি একটু অবাক হলাম। কি ব্যাপার মশাই, আমায় তার সাথে যেতে বলল কেন? ব্যাপারটা সন্দেহজনক লাগল। আমি বললাম, না, দেরি হলে বাবা চিন্তা করবে। মহেশবাবু বলল, আরে দেরি হবে না, তোমাকে একটু পরে ছেড়ে দেব। আমি আর তেমন কিছু জিজ্ঞেস না করেই বললাম, ঠিক আছে, চলুন। মিনিট 10 হাঁটার পরেই তার বাড়ি পৌঁছালাম। এই প্রথম আমি তার বাড়িতে গেলাম। বাহ, বেশ সুন্দর বাড়ি। বাড়ির চেহারা দেখে বুঝতে পারলাম মহেশবাবুর প্রচুর অর্থ সম্পদ আছে। রুমে ঢুকতেই মহেশবাবু বলল, তুমি সোফায় বসো, আমি নাস্তার ড্রিঙ্কস আনছি তোমার জন্য। এই গরমে একটু গলা ভিজিয়ে নিলে মন ঠান্ডা হবে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমার পিস্তা তো দিদি কই? উনি বলল, আছে, পাশে কোথায় যেন গেছে। আমি বললাম, ঠিক আছে, যা করার জলদি, আমার দেরি হয়ে যাচ্ছে। ওদিকে মহেশবাবু ড্রিঙ্কস এনে বলল, নাও, এইটুকু খেয়ে তুমি চলে যাও। আমি এবার সরল মনে খেতে লাগলাম। মহেশবাবু টিভি চালু করল। দুজন মিলে দেখতে লাগলাম। একটু পরে আমি বললাম, আমার মাথাটা কেমন যেন ঘুরতেছে। মহেশবাবু বলল, এই তীব্র রোদে হেঁটে আসলাম তো, তাই হয়তো তোমার মাথা ধরেছে। ঠিক আছে, তুমি আমার কাঁধে মাথা রেখে টিভি দেখো, একটু পরে ঠিক হয়ে যাবে। ওদিকে বাড়িতে কেউ নেই, শুধু একটা কাজের মহিলা আছে। সেও আবার বাহিরে গরু ছাগলের খাবার দেয়া নিয়ে ব্যস্ত। এদিকে আমি আর মহেশবাবু রুমের মধ্যে বসে আছি। পাশের বাড়িগুলো বেশ তফাতে। মহেশবাবুর কাঁধে মাথা রেখে টিভি দেখতে লাগলাম। মহেশবাবু আমার চুল থেকে একটা সুগন্ধ অনুভব করতে লাগল। মহেশবাবু হাতটা উরুতে রাখল। আমার কোনো বাধা পেল না। এমন সময় টিভিতে রোমান্টিক সিন শুরু হলো। নায়ক নায়িকাকে জড়িয়ে গভীরভাবে কিস করেছে। আমি ভাঙা গলায় বললাম, ওরা কি করতেছে? মহেশবাবু ভাবলেন, যাক, ওষুধ এবার কাজ করে দিয়েছে। উনি বলল, ওরা একে অপরকে ভালোবাসা দিচ্ছে। আমি অর্ধমাতাল অবস্থায় বললাম, আমাকে একটু ভালোবাসা দেন না, আমার খুব ইচ্ছে করছে। এবার মহেশবাবু আর দেরি না করে বুকের সাথে চেপে ধরে ঠোঁটে কিস দিতে লাগল। চুল মুষ্টিবদ্ধ করল। কিছুক্ষণ পর আমি বললাম, আমার কেমন যেন হচ্ছে, একটু ভালো করে করো না। মহেশবাবু বলল, হ্যাঁ, আজ তোমাকে খুব ভালোবাসা দেব, সেই জন্যই তো তোমায় এখানে নিয়ে আসলাম।
এই বলে কোলে করে বিছানায় শুইয়ে দিল। কাপড় থেকে আমাকে মুক্ত করল। আমি বললাম, আমার মাথা ব্যথা করতেছে, আমার মাথাটা একটু টিপে দাও। মহেশবাবু বলল, সমস্যা নেই, আজ তোমায় আমি স্বর্গের সুখ দেব। মহেশবাবু তার সোহাগ রাতে এত সুন্দর জিনিস পাননি, সত্যি এত সৌঢল আর কামুকি মেয়ে পাননি। উনি পাগলের মতো আপেল কচলাতে থাকল, হাত দিয়ে মাথার চুলগুলো নাড়তে লাগল। ওদিকে কাজের মেয়েটি কিছু বুঝতে পারল না। টিভিতে চলল হলিউড মুভি। মহেশবাবু এই বয়সেও এই মুভি দেখে। এই বয়সে ছেলেরা এত এনার্জি পায় কোথা থেকে? এমন সব ভাবতে ভাবতে আমার চোখ বুঝে আসলো। এদিকে আমি কামাতুর হয়ে গেলাম। মহেশবাবু একবার বাইরে গেল, বাইরে কে যেন ডাকল, তাকে বিদায় দিতে গেল। এদিকে আমি সোফাতে পড়ে রইলাম, জীবনের নতুন সুখ আর উত্তেজনায় ছটফট করতে লাগলাম। ফিরে এসে আমার মাথার কাছে বসল। এবার মহেশবাবুর মাথাটা এমনভাবে চেপে ধরলাম যাতে কোনো মতে পালায় না পারি। আমার মুখে চুমু দিতে দিতে বলল, এবার তোমায় আসল সুখ দেব। আমি মুচকি হাসি দিয়ে বললাম, এমন সব কল্পনা কবে থেকে করে রেখেছেন? উনি কিছু না বললে শুধু ঠোঁট নাড়িয়ে বলল, বেশ কয়েকদিন থেকে। আমি বললাম, আমায় এত ভালো লাগার কারণ কি? মহেশবাবু বলল, তোমাকে দেখে আমার খুব ভালো লাগে, তাই তোমাকেই বেছে নিলাম। আমি তোমায় অনেক টাকা পয়সা দেব, তোমার লেখাপড়ার সমস্ত খরচ আমি চালাব। এমন সব বলতে বলতে মহারাজাকে ধাক্কা দিয়ে চালান করে দিল। জিভ কামড়ে ধরে থাকার জন্যে আমি আওয়াজ করতে পারলাম না, কিন্তু আমার চোখের কোণে জল এসে গেল। মহেশবাবু মিনিটখানেক আমার গাল আর মাথা চেপে ধরে রইলেন, গাল আর ঘাড়ে চুমা দিতে লাগলেন, আর মিষ্টি মিষ্টি কথা বলতে থাকলেন। তার 2 ছেলে থাকে দেশের বাহিরে, তার বড় ছেলে আর বউকে নিয়ে এখানে থাকেন। পাশে কেউ না থাকায় তিনি একাকিত্ব অনুভব করেন। আমি বললাম, বাবু, আপনি তো বিয়ে করে এই একাকিত্ব দূর করতে পারেন। উনি মুচকি হেসে বলল, এই তো আমি তোমায় পেয়েছি, তুমি চাইলেই আমি তোমায় বিয়ে করব। এই বলে মহারাজাকে শেষ অবধি পৌঁছে দিল। আমি কেঁপে উঠে বললাম, এত শখ কেন? এই বয়সে আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চান? কিন্তু আমি তো তোমায় বিয়ে করতে পারবো না, সমাজে আমাদেরকে গ্রহণ করবে না, আমার বাড়িতেও রাজি হবে। মহেশবাবু বলল, তাতে কি, তোমায় আমি বিয়ে করে তোমাকে নিয়ে আসামে গিয়ে থাকব। সেখানেও আমার আত্মীয় আছে, আর ওখানেও আমার বেশ জমাজমি আছে। তুমি চাইলে ওগুলো তোমার নামে লিখে দেব। মেয়েদের মন অনেক লোভী, তাই আমিও এই লোভ সামলাতে পারলাম না। আমি একটু খুশি নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা, আমি ভেবেচিন্তে পরে তোমায় জানাব। এখন অত্যন্ত ছেড়ে দাও, আমার ভেতরে খুব ব্যথা করছে। মহেশবাবু বলল, এখানে ভেবে দেখার কি আছে? তুমি যদি চাও, আজকে আমরা অগ্নিকে সাক্ষী রেখে পুরোহিতকে ডেকে এনে বিয়ে করব। কোনো লগ্নের প্রয়োজন নেই, ওসব লগ্নটগ্ন দিয়ে কি হবে? রাধাকৃষ্ণ যখন প্রেমে বিভর ছিল, তখন কি তারা কোনো লগ্নের অপেক্ষা করেছিল? চাহিদার প্রয়োজনে সবকিছু সহজ করে নিতে হয়। মহেশবাবু কোনো কথা না শুনে তার বিস্ফোরিত যন্ত্র চালাতে থাকল। আমি শুধু ভালোবাসার অপার সুখে আনন্দের ধ্বনি তুলতে লাগলাম। মহেশবাবু আনন্দে পাগল হয়ে আরও খ্যাবাটি হয়ে সমস্ত শক্তি দিতে লাগল। একসময় আমি তৃপ্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলাম। মহেশবাবুকে বুকের সাথে ঝাপটে নিলাম। 15 থেকে 25 মিনিট খেলার পর মহেশবাবুর আউট হল। সে নিস্তেজ হয়ে আমার বুকের ওপর শুয়ে পড়ল। কিন্তু আমার তো এখনও খেলার শক্তি আছে। আমি বললাম, কি হলো, শুয়ে পড়লে কেন? মহেশবাবু হাঁপাতে হাঁপাতে বলল, শুধু আমি শুয়ে পড়িনি গো, সেই সাথে ওটাও শুয়ে পড়েছে। যাই হোক, এখন আর আমার দ্বারা সম্ভব না। আজ এইটুকু ভালোবাসা নিয়ে শান্ত থাকো, বিয়ে পর্যন্ত অপেক্ষা করো। আমার একটু অন্যরকম লাগা শুরু হলো, তবে নিজেকে অনেকটা ফ্রেশ লাগল। একটু পরে মহেশবাবু বাহিরে চলে গেল। আমি ফ্রেশ হয়ে তার পিছু পিছু যেতে লাগলাম। উনি আমাকে বাড়ি অবধি এগিয়ে দিল। আমি বাড়ি এসে ধারাস করে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত হয়ে পড়ল। পেটের ভেতর কেমন জানি শুরু হলো।